সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি TVN24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান আওয়ার ডেমোক্রেসি। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। অনুষ্ঠানের প্রথমেই কিছু তথ্য তুলে ধরতে হবে। ইসরায়েল নতুন করে জোর করে সবাইকে বলছেন যে তাদেরকে সরে যেতে হবে নর্দার্ন গাজায় যে প্যালেস্টিনিয়ানরা আছেন সেখান থেকে, এবং পার্টস অফ গাজা সিটি। ওকে, নতুন করে আক্রমণ চলছে বিভিন্ন প্যালেস্টিনিয়ান টেরিটরি। এই আক্রমণ শুরু হওয়ার আজকে 601 দিন। এই নতুন করে সরে যেতে বলার এই ঘোষণা আসার পরপরই প্যানিক সৃষ্টি হয়, প্যানিক ইভ্যাকুয়েশন। স্টাফ এবং পেশেন্ট যারা আছেন একটি মাত্র হসপিটাল আলা আওদা, সেখান থেকে যেটি হচ্ছে শেষ ফাংশনিং হসপিটাল ইন নর্দার্ন গাজা। হেলথ অফিসিয়াল বলছেন ইসরায়েলি নতুন করে অ্যাটাক করেছেন এই হাসপাতালে, যেখানে মারা গেছেন কমপক্ষে মোর দেন 1400 মানুষ। মেডিকেল স্টাফ এই পর্যন্ত মারা গেছেন, মেডিকেল স্টাফ 1400 এই তাদের আক্রমণে সিন্স অক্টোবর 2023। ওকে, অন থার্সডে ইসরায়েল নতুন করে আক্রমণ করেছে গাজাতে, যেখানে নিহত হয়েছেন 70 জন প্যালেস্টিনিয়ান এয়ার স্ট্রাইক, এবং আজ সকালে আবারও আক্রমণে 18 জন মারা গেছেন অ্যাকর্ডিং টু গাজা হসপিটাল অফিসিয়ালস। আল জাজিরার রিপোর্ট বলছে ইসরায়েলি সৈন্যরা নতুন করে আক্রমণ শুরু করেছেন। দে শাট অ্যান্ড উন্ডেড 20 জন প্যালেস্টিনিয়ান যারা চেষ্টা করছিলেন ডিস্ট্রিবিউশন পয়েন্টে গিয়ে খাবার সংগ্রহ করার জন্য। ওকে, এটি সেট আপ, এই ডিস্ট্রিবিউশন পয়েন্টটি সেট আপ করেছে শ্যাডোই ইউএস ইসরায়েলি ব্যাকড গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। এই গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন আসলে ব্যাক বাই ইসরায়েল অ্যান্ড ইউএস। তারা এটি কেন করেছেন নোবডি নোজ। এটির কারণটা আমি বলছি। এটি হচ্ছে থার্ড এইড সেন্টার, যেটি সেট আপ করা হয়েছে এই গ্রুপের মাধ্যমে, এবং ইউনাইটেড নেশন বলছে যে এইটি সঠিক নয়। এই ফাউন্ডেশনের যে ডিসিশনটি আছে এটি ওপেন করার সিদ্ধান্তটি সঠিক ছিল না। এই অল্প সংখ্যক এইড আসলে কোনো রকম কিছুই করবে না, কিন্তু যেই কথাটি সেখানে বলা হচ্ছে এটি হচ্ছে আরো ভয়ঙ্কর। এই সাউথ গাজা স্ট্রিপে সিভিলিয়ানরা যারা আছেন তারা ডেঞ্জার মোমেন্টে আছেন, এবং এই খাদ্য যখন তারা আনতে যাচ্ছেন সেখান থেকে তাদের উপর গুলি বর্ষণ করা হচ্ছে। ওকে, এইটিকে ইউএন বলছে এইড অ্যাজ বেইট, খাবার দিয়ে টেনে আনা তারপরে গুলি করা। মিনওয়াইল একই সময়ে গাজার ফুড ক্রাইসিস চরম আকার ধারণ করেছে, এবং এইখানে এই যত রকম কিছু কিছু ফুড ট্রিকল ঢুকছে, এন্টার করছে গাজা টেরিটরিতে, কিন্তু অত্যন্ত নগণ্য সেটি পপুলেশনের তুলনায়, যেখানে আছেন 2 মিলিয়ন লোক। অন থার্সডে গতকালের কথা বলছি, হোয়াইট হাউস অ্যান্ড ইসরায়েল তাদের মধ্যে একটি এগ্রিমেন্ট হয়েছে, ইউএস এর তৈরি করা একটি সিজ ফায়ার প্রপোজাল, এবং দ্য ট্রাম্প মিডল ইস্ট এনভয় স্টিভেন উইটকফ উনি এটি সাবমিট করেছেন হামাসের কাছে সরাসরি। মনে রাখবেন আমি বলেছি আমেরিকা হামাসের কাছে সরাসরি এটি সাবমিট করেছে, এটি তাৎপর্যপূর্ণ। ওকে, ড্রপ সাইট নিউজ নামে একটি রিপোর্ট সংস্থা আছে, তারা ডিএলটি ইনক্লুড করেছেন। এটিতে বলছে 60 দিনের ইনিশিয়াল ট্রুস, 60 days ট্রুস চুক্তি, এবং এটার মধ্যে রিডিপ্লয়মেন্ট অফ সাম অফ দ্য ইসরায়েলি অকুপেশন ফোর্সেস, কিছু তারা এখান থেকে সরে যাবেন কিছু কিছু ফোর্সেস, এবং বন্দি যারা আছে তাদেরকে এক্সচেঞ্জ করা হবে, ক্যাপটিভস, যাদের মধ্যে 10 জন এখনো জীবিত ইসরায়েলি আছেন বন্দি তাদেরকে, এবং হস্টেজ ইন গাজা। এবং এটার রিকোয়ারমেন্টটা কি হবে, ইট উড অলসো রিকোয়ার ইমিডিয়েট ডেলিভারি অফ হিউম্যানিটেরিয়ান এইড, অর্থাৎ খাদ্যদ্রব্য থেকে হসপিটাল থেকে শুরু করে যে ধরনের আছে সেটি তারা দেওয়া শুরু করবেন যদি এই সিজ ফায়ার হয়, যার অন্তর্ভুক্ত থাকবে ইউনাইটেড নেশনস এবং রেড ক্রিসেন্ট। হামাস অফিসিয়াল তারা বলছেন তারা স্টাডি করছেন এই ডিএলটি, তাদের মেম্বার গ্রুপস পলিটিক্যাল ব্যুরো এটি আমাদের জানাচ্ছে রয়টার্স, যে প্রপোজাল তারা কারেন্টলি এখনো দেখছেন, রিভিউ করছেন। তার কারণ হচ্ছে তারা বলছেন যে এটি যে অবস্থায় আছে এটি যদি এখনই গ্রহণ করে নেওয়া হয়, যেভাবে হত্যাযজ্ঞ চলছে এবং দুর্ভিক্ষ একেবারে চলছে সেটি বন্ধ হবে না, সেটি বন্ধ হওয়ার কোনো কারণ দেখছেন না যদি এটিতে স্বাক্ষর করেন। এনিওয়ে, ইসরায়েলস মিলিটারি তারা আরও তীব্রতর করেছে তাদের এয়ার স্ট্রাইক সাউদার্ন লেবাননে, এবং ফার্দার ভায়োলেশন অফ সিজ ফায়ার ডিএল যেটি তারা এগ্রি করেছিলেন গত নভেম্বরে। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি ড্রোন স্ট্রাইক করেছে এবং হত্যা করেছে মিউনিসিপাল ওয়ার্কার যারা পানি দিচ্ছিলেন লেবানন বর্ডারে। ইসরায়েল সেপারেটলি অন 1 person was killed on a gunfire Lebanese border, again town of Fakila. প্রেসিডেন্ট ট্রাম্প নিউলি নেমড এনভয় তারা পাঠিয়েছেন সিরিয়াতে, যারা সেখানে তার আমেরিকান ফ্ল্যাগ রেজ করেছেন আমেরিকান এম্বাসিতে। এটি হচ্ছে দ্য অ্যাম্বাসেডর রেসিডেন্স ইন ড্যামাস্কাস, এটিও গতকালকের ঘটনা। এটি হচ্ছে প্রথমবারের মতো
যেটি বন্ধ হয়ে গেছিল 2012 সালে প্রথমবার মতো, তারপরে নতুন করে আমেরিকান ফ্ল্যাগ সেখানে তোলা হয়েছে। থমাস বারাক যিনি আছেন সিরিয়াতে ভিজিট করছেন দ্য ক্যাপিটাল ইন জাস্ট উইকস আফটার, তারা এই ট্রাম্পের স্যাংশন তুলে নেওয়ার কয়েক সপ্তাহ পরে এই ঘটনা ঘটলো। এটি সিরিয়াতে প্রাণ করেছে, যার মাধ্যমে অনেকে বলছেন যে এখন ইউরোপও এটি ফলো করবে, এই প্রসেস ফলো করবে। সৌদি আরবিয়ার ডিফেন্স মিনিস্টার ওয়ার্ন করেছেন লিডার্স অফ ইরানের নেতৃস্থানীয় যারা আছেন তাদেরকে গত মাসে, যে তাদের উচিত হবে প্রেসিডেন্ট ট্রাম্পের যে এফোর্টটি আছে নিগোসিয়েশন অ্যাবাউট নিউক্লিয়ার এগ্রিমেন্ট, এটি মেনে নেওয়া আমেরিকার সাথে, আর না হলে তাদেরকে ফেস করতে হবে মিলিটারি অ্যাকশন বাই ইসরায়েল। এটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ ব্যাপার। অ্যাকর্ডিং টু রয়টার্স, যেটি তারা রিপোর্ট করছেন যে সাউদি প্রিন্স খালিদ বিন সালমান পার্সোনালি এই মেসেজটি ডেলিভারি করেছেন ট্রাম্প টিমের কাছে, দ্যাট দে ওয়ান্ট টু রিচ আ ডিএল কুইকলি। তারা অত্যন্ত দ্রুততার সাথে একটি ডিএলে পৌঁছতে চান, যার মাধ্যমে ডিপ্লোম্যাসির একটি উইন্ডো ওপেন হবে, এবং এটি খুব দ্রুতই করতে হবে। আর যদি তা না হয়, ইসরায়েল যে কোনো সময় ইরানে অ্যাটাক করতে পারে, অ্যান্ড যদি এই পিস ট্রিটির কথা যদি কাজ না করে, এটা ভেঙে পড়ে। ওকে, বাই দ্য ওয়ে, খালিদ বিন সালমান ভিজিট টু ইরান ইন এপ্রিল মাসে প্রথম একটি হাই র্যাঙ্কিং মেম্বার অফ সাউদি রয়্যাল ফ্যামিলি গত 20 বছরে এই সমস্ত বিষয়ে আলোচনা করার জন্য। বাংলাদেশ প্রসঙ্গ তো অবশ্যই থাকবে। একটি দল নির্বাচন চাচ্ছেন ডিসেম্বরের মধ্যে, সরকার বলছেন এই আরও একটু সময় লাগবে। আসলে মোটিভটি কি বিএনপি, সেটিও আলোচনায় থাকবে। এই সমস্ত আলোচনায় আমাদের সাথে যোগ দিচ্ছেন হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক, গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর শফিকুর রহমান, সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমি শফিকুর রহমান, আপনার কাছ থেকে শুরু করব। ট্রাম্পের এই যে ফরেন স্টুডেন্টের ভিসা ক্যান্সেলেশন ব্যাপারে, স্পেশালি চাইনিজ ফরেন স্টুডেন্টের যে ভিসা ক্যান্সেলেশনের ব্যাপারটি, হাউ ডু ইউ সি ইট, ওয়াই, কেন এটি তারা করলেন, এটি মোটিভটি কি, এটি করার কারণে আসলে কার ক্ষতি হচ্ছে এবং কার লাভ হচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে কে কিভাবে দেখছে তার উপর নির্ভর করে অনেকটা। ট্রাম্পের যে পার্সোনালিটি, ট্রাম্প যে একটা নতুন রকম আমেরিকান ফরেন পলিসি, আমেরিকার আর মানে আধিপত্য সমস্ত পৃথিবীতে কিভাবে ছড়াবে, কিভাবে করবে, এটা তার পার্সোনালিটির ভেতরে, তার ব্যক্তিত্বের ভেতরে। উনি একজন ইলেক্টেড ডিক্টেটর। এখন ইলেক্টেড ডিক্টেটরের যে কতগুলো পার্সোনালিটি থাকে, সেই পার্সোনালিটির একটা অংশ হলো সারা পৃথিবীর রাজারা এবং প্রধানরা এবং যারা অর্থশীল কান্ট্রি হোক বা রাজা হোক বা যারা ব্যবসায়ী আছে, যেমন এলন মাস্কের মতন যারা রিচেস্ট পার্সন, সব তার আন্ডারে থাকবে। এই যে একটা পার্সপেক্টিভ তার নিজের পার্সোনালিটিতে, ব্যক্তিত্বে আছে, এটার উপর থেকে এসছে এই চাইনিজ প্রায় 2.5 লক্ষ, 2,77,000 বোধ হয় ছাত্র, চাইনিজ ছাত্র আমেরিকায় পড়ছে। 11 মিলিয়ন ছাত্র সারা আমেরিকায় বিভিন্ন সময় পড়তে আসবে, পড়তে বিভিন্ন দেশের আসছে, ইউরোপিয়ান, এশিয়ান, অন্যান্য জায়গায়, এবং কিন্তু চাইনিজ নাম্বারটা হলো সবচেয়ে বেশি। এখন আপনার যে প্রশ্নটা, যে এটা কেন হচ্ছে এবং কে লাভবান হচ্ছে, লাভবান হচ্ছে ডোনাল্ড ট্রাম্প একা, আমেরিকা নয়। আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আলাদা করে যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমি বলবো যে আমেরিকার যে ক্ষতি উনি করে যাচ্ছেন এইগুলো থ্রুতে, এবং চাইনিজ খালি একটা অংশ। আপনি হার্ভার্ড ইউনিভার্সিটির কেসটা দেখেন, আপনি এর একই পরে এখন অনেকে বলছে যে হার্ভার্ড ইউনিভার্সিটিতে তার ছেলেকে ভর্তি হতে দেয়নি। আমি জানি না এটা সত্যি কি না, হয়তো সত্য নাও হতে পারে। উনি প্রিন্সটনে গেছেন, সেই জন্য হয়তো হার্ভার্ডের বিরুদ্ধে তার একটা কমপ্লেন, একটা রিভেঞ্জ, একটা কিছু থাকতে পারে। অথবা হার্ভার্ডের বিরুদ্ধে উনি হার্ভার্ডে যাননি, উনি পেনসিলভেনিয়ায় লেখাপড়া করেছেন ডোনাল্ড ট্রাম্প এখন, এবং উনি জাস্ট বিএ পাস, একটা বিবিএ ডিগ্রি করেছেন পেনসিলভেনিয়া থেকে। এখন এই যে হার্ভার্ড, এই যে চাইনিজ, এই যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের একটা বড় রকম খেলা, গেম উনি আরম্ভ করেছেন। এটা দিয়ে আমেরিকার ইতিহাস আমরা যদি দেখি,
একটা বড় রকম ড্যামেজ, বড় রকম ক্ষতি হয়ে যাচ্ছে, হবে। কারণ এই চাইনিজরা, এই আমেরিকানরা, বা যারা আমেরিকান হয়ে যাচ্ছে পরে, ইউরোপিয়ানরা, এশিয়ানরা, ইন্ডিয়ানরা, ভারতীয়, ইন্ডিয়া, বাংলাদেশ এবং বিভিন্ন ছাত্ররা এসে, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, আমি ইউনিভার্সিটিতে পড়াই, আমি জানি, এরা আমাদের রিসার্চ, আজকে যত বড় আমেরিকা হয়েছে তার 90% কন্ট্রিবিউট করেছে ইন্টারন্যাশনাল রিসার্চার, ইন্টারন্যাশনাল প্রফেসর, ইন্টারন্যাশনাল ইমিগ্রেন্টস, যারা এখানে এসে লেখাপড়া করেছে, এবং লেখাপড়া করে অনেকে ফিরে যায়, আবার অনেকে ফিরে যান না। এখানে একটা অপরচুনিটি দেওয়া হয় যে তুমি যদি লেখাপড়া করে একটা চাকরি পাও, তোমাকে একটা গ্রিন কার্ড দেওয়া হবে। এবং যারা যারা বড় রকম, মানে ভালো রকম গবেষণা এবং রিসার্চে ইনভলভ রয়েছে, আবিষ্কার করেছেন, আজকে আপনি এই নতুন ইন্টারনেট আমি বলছি না, এর আগে 30 বছর, 50 বছর, 100 বছর আগে যদি ফিরে যান, দেখবেন যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের এবং ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটসদের যে ভূমিকাটা, সায়েন্টিস্টদের যে ভূমিকাটা, আজকে আমেরিকায় যে উন্নতি হয়েছে, এই উন্নতি হওয়ার একটা বড় রকম কারণ হচ্ছে ইন্টারন্যাশনাল কন্ট্রিবিউশন, একাডেমিক কন্ট্রিবিউশন টু আমেরিকান সোসাইটি। কাজেই আমি শর্টকাটে বলবো যে এটা আমেরিকার বড় রকম ক্ষতি হচ্ছে এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ক্ষতি হচ্ছে। কারণ ইউরোপও এটা থেকে যে বেনিফিটটা পেত, সেই বেনিফিটটা আর পাবে বলে আমার মনে হয় না। কিন্তু যেটা প্রফিট হচ্ছে, সেটা হচ্ছে রিপাবলিকান পার্টিরও হচ্ছে না। কারণ রিপাবলিকান পার্টি আমি দেখেছি কালকে প্রায় 70-75% তাদের সাপোর্টাররা বলছে যে এটা ভুল পলিসি, এটা রং পলিসি। তো ট্রাম্পের ব্যক্তিগত একটা ইগো স্যাটিসফাই করার জন্য যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তার কথা মতো চলতে হবে, হার্ভার্ডের একাডেমিক অ্যাপয়েন্টমেন্ট এবং ছাত্রদের ভিসা তাদেরকে দিতে হবে। আজকে আমাদের ফরেন সেক্রেটারি বলেছে গতকালকে যে সব ইন্টারন্যাশনাল ভিসা বন্ধ, স্টুডেন্ট ভিসা বন্ধ। এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিসা এখন মে মাস শেষ হয়ে জুন মাসে আসছে, জুলাই, মানে অগাস্টের 10 থেকে 15 থেকে 20 থেকে সব ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা এসে পড়বে। এদের যদি ভিসা দেওয়া না হয় এই সময়, তারা প্ল্যান করতে পারবে না। কাজেই যদি বলেন যে কে প্রফিট করছে, আমি বলবো খালি ট্রাম্পের ইগো প্রফিট করছে। চায়না করছে না, ছাত্ররা করছে না, আমেরিকার সাধারণ জনগণ করছে না, আমেরিকান ট্যাক্স পেয়াররা করছে না, কেউ, কোনো ইউনিভার্সিটি এখান থেকে কোনো রকম বেনিফিট বা কোনো রকম সুবিধা, সুযোগ সুবিধা পাচ্ছে না। তাদের বড় রকম ড্যামেজ হয়ে যাচ্ছে এবং এটার ইম্প্যাক্ট আগামী 3, 4, 5 বছর পরে আমরা দেখতে পাবো আমেরিকায় যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একটা ফিয়ার চলে এসছে। এরা অস্ট্রেলিয়া চলে যাচ্ছে, এরা কানাডা চলে যাচ্ছে, এরা ইউরোপে চলে যাচ্ছে, অন্য অন্য দেশের, এরা রাশিয়ায় কখনো পড়তে যেত না, এখন রাশিয়ায় পড়ার জন্য চেষ্টা করছে অন্য অন্য দেশের ছাত্র, ইন্টারন্যাশনাল ছাত্ররা। ওকে, ধন্যবাদ। আমি এই ব্যাপারটা একটু পরিষ্কার হতে চাই। হাসান ফেরদৌস, শফিকুর রহমান যেটি বলছেন তাতে যেটি দাঁড়ায় সেটি হচ্ছে যে এটি ট্রাম্প প্রশাসন নয়, ট্রাম্প তার ব্যক্তিগত ইগো সেন্ট্রিক হয়ে উনি এই কাজটি করছেন। আপনি কি তাই মনে করেন? আর সত্যি ক্ষতিটা কার হচ্ছে? ট্রাম্প ভিত্তিক নয়, এর পেছনে একটা আইডিওলজি কাজ করছে। আপনারা যারা প্রজেক্ট 25 পড়েছেন তারা তো জানবেন ব্যাপারটা হচ্ছে এই যে আমেরিকার রাইটিস্টরা, স্পেশালি হেরিটেজ ফাউন্ডেশন, দীর্ঘদিন থেকে কমপ্লেন করছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এলিট ইনস্টিটিউশনগুলি, হার্ভার্ড, ইয়েল, কলম্বিয়া, এই বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানগুলি অনেক বেশি লেফট লিনিং, তারা এন্টি ইসরায়েল, প্রো প্যালেস্টাইন ইত্যাদি। বলা হচ্ছে যে এই সংস্থাগুলি, এই ইনস্টিটিউটগুলি কারখানা অফ প্রডিউসিং লেফটিস্ট, মার্কসিস্ট, এন্টি আমেরিকানস ইভেন বলা হচ্ছে। যেমন আমাদের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কি বলেছিলেন, 2 বছর আগে বলেছিলেন, দ্য রিয়েল এনিমি হচ্ছে
এই প্রফেসররা, আমি আগে প্রোগ্রামে বলেছিলাম, রিয়েল এনিমি হচ্ছে এই প্রফেসররা, কারণ তারাই আমাদের ছেলে মেয়েদের মাথার মধ্যে এই বামপন্থী উদার নৈতিক সকল আইডিয়াগুলি ইনসার্ট করছে। ফলে ব্যাপারটা শুধুমাত্র ট্রাম্পের ব্যক্তিগত ইগো নয়। বাই দ্য ওয়ে, ট্রাম্পের ছেলে ব্যারন কিন্তু প্রিন্সটন নয়, সে যাচ্ছে NYU তে, এবং তার মা জানিয়েছে যে না, হি নেভ অ্যাপ্লাইড ফর হার্ভার্ড। এখন আপনার প্রশ্ন ছিল যে লাভটা কার, ক্ষতিটা কার? আমি ক্ষতিটা বলি। এই ছাত্ররা আমেরিকান ইকোনমিতে রাফলি $45 বিলিয়ন প্রতি বছরই কন্ট্রিবিউট করে। $45 বিলিয়ন, কেমন? এবং মিনিমাম কমপক্ষে 3,70,000 লোকের চাকরি তারা সাপোর্ট করে। টাকাটা চলে গেলে এই লোকের চাকরি থাকবে না। এবং আমাদের ইকোনমিতে $45 বিলিয়ন। কিন্তু এটা একমাত্র খবর নয়। খবর হচ্ছে কি, যেটা শফিক সাহেব ভালো বলেছেন, যে এই ছাত্ররা যারা পরবর্তীতে বিজ্ঞানী হবে, আমেরিকা যে বিশ্বজুড়ে এখন নেতা, তার কারণ কিন্তু এই নয় যে আমেরিকা অনেক ধনী দেশ এবং আমেরিকা পাওয়ারফুল দেশ। তার মূল কারণ আমেরিকার সফট পাওয়ার। শিক্ষায়, বিজ্ঞানে, সংস্কৃতিতে, সাহিত্যে, সর্বক্ষেত্রে আমেরিকা এগিয়ে আছে। কেন? কার জোরে? এই যে আন্তর্জাতিক ছাত্ররা আসছে, যারা এখানে থেকে যাচ্ছে এবং আমেরিকাকে ধনী করছে। এমন একটা দেশ যে কিনা অনেক দেশের মানুষকে নিয়ে ধনী হয়। এখন আমি কথা শেষ করছি। আমি হাবিব ভাই, আমি দেখতে আপনি ব্যস্ত হয়ে পড়েছেন। ছোট্ট একটা এক্সাম্পল দিয়েছে নেচার ম্যাগাজিন। এই যে আমেরিকা ক্রমান্বয়ে বিজ্ঞান ক্ষেত্রে তাদের ইনভেস্টমেন্ট কমাচ্ছে, এবং লক্ষ্য করে দেখবেন, আপনি হয়তো একটু পরে কথা বলবেন ইলন মাস্ক নিয়ে। ইলন মাস্কের এবং ট্রাম্প সাহেবের আক্রমণের একটা বড় লক্ষ্য হচ্ছে বিজ্ঞান ক্ষেত্রে গবেষণা। আমাদের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ যেটা আছে, সবচেয়ে উল্লেখযোগ্য হেলথ সংক্রান্ত গবেষণার প্রধান ক্ষেত্র। নেচার ম্যাগাজিন এই মাসে তাদের তালিকা প্রকাশ করেছে। টপ 7 ইউনিভার্সিটিস, বিশ্বের সেরা 7 ইউনিভার্সিটি বিজ্ঞানের ক্ষেত্রে। 6টি হচ্ছে চায়নায়, 1টি মাত্র আমেরিকায়, হার্ভার্ড। এবং হার্ভার্ডকেই ডোনাল্ড ট্রাম্প সাহেব অকেজো করে দিচ্ছেন। খুব দ্রুত আমি একটি বিরতি নেব, কিন্তু আমি বিরতি নিতেই হচ্ছে। আমি বিরতির পরে এসে আপনাদের দুজনের সাথে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে গেছে। দর্শক, আমাদের নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, আপনারা যাবেন না কোথাও। বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি প্রোগ্রামে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। বিরতি যাওয়ার আগে আমরা হাসান ফেরদৌসের কাছে শুনছিলাম। হাসান ফেরদৌস, আমি আপনার কাছেই যাব এই শেষ অংশ। তাহলে নিজের পায়ে নিজে কেন কুড়াল মারছেন, যেটির কারণে হার্ভার্ডের মতো প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে, হাজার হাজার স্টুডেন্টের যে ইনকামটি আমেরিকাতে আসে সেটি চলে যাবে, এবং হাজার হাজার প্রফেসর, শিক্ষক, কর্মচারী, স্টাফ যারা আছেন তাদের চাকরি চলে যাবে। কেন আমরা নিজের পায়ে কুড়াল মারছি? কারণ আমাদের ভিশনটা ভিন্ন। ডোনাল্ড ট্রাম্প সাহেবের ভিশনটা ভিন্ন। তিনি আমেরিকাকে গড়তে চান এমন এক দেশ, যে দেশটা মূলত সাদা মানুষদের, খ্রিস্টান মানুষদের এবং রক্ষণশীল মানুষদের। আমি অনেকবার বলেছি, আবারও বলি, হোয়াইট, খ্রিস্টান অ্যান্ড কনজারভেটিভ। এই প্রতিষ্ঠানগুলি হার্ভার্ড, ইয়েল, প্রিন্সটন ইত্যাদি, প্রবাবলি শফিকুর রহমান সাহেবের ইউনিভার্সিটিও এই ভিশনের বিপক্ষে। ফলে আমাদের দরকার নেই, আমাদের ক্ষতি হবে। কিন্তু আমাদের যে বড় ভিশনটা আছে, আমি আমাদের বলতে ট্রাম্প সাহেবের কথা বলছি আমি, তা হচ্ছে যে আমেরিকাকে তার পুরনো গ্লোরিতে ফিরে দেবো। পুরনো গ্লোরিটা কি? যখন আমেরিকাতে সাদা মানুষেরা একচেটে ভাবে রাজত্ব করতো, যখন কালো মানুষেরা আমার দাস ছিল। ট্রাম্প সাহেব আমাদেরকে সেই দিনে ফিরে নিতে চান। তার কথা মতো মেক আমেরিকা গ্রেট এগেইন। ওকে, আমি একটু প্রসঙ্গের পরিবর্তন করবো। আমেরিকা, ট্রাম্প প্রশাসন আমেরিকা কন্ডিশন সিজ ফায়ার নিয়ে কাজ করছেন হামাসের সাথে। এটির উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে আমেরিকা সরাসরি কাজ করছেন হামাসের সাথে। এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। ইসরায়েলের মাধ্যমে নয়, অথবা কাতারের মাধ্যমে নয়। এই প্রশ্নটা হাসান ফেরদৌস আপনাকে করবো আমি পরবর্তী। আমি যাবো আশিকুর রহমান আপনার কাছে, শফিকুর রহমান আপনার কাছে। সো হাসান ফেরদৌস, আপনার কাছে প্রশ্ন, এই যে এটির তাৎপর্য কেমন, এবং বেশ কিছু কন্ডিশন, শর্ত আছে এই লিস্টে। মজার ব্যাপার হচ্ছে, যে কোনো সিজ ফায়ার এর আগে দেওয়া হয়েছিল, আমার মনে হয় ইসরায়েলি গভর্নমেন্ট, স্পেশালি নেতানিয়াহু দেখেন তো নেই, দেখার আগে বাতিল করে দিয়েছেন। কিন্তু এবার তারা কোনো কিছু না শুনে, না বুঝেই, আমি জানি তারা জানেন এবং বুঝেন, একসাথেই ড্রাফট করেছেন হয়তো, একেবারে
প্রথমতই একসেপ্ট করে নিলেন, স্বীকার করে নিলেন যে আমরা মানি এটা। হামাস এখনো বলছে যে তারা এটি এখনো পর্যবেক্ষণ করছেন। টোটাল সিজ ফায়ার এবং টোটাল উইথড্রল তাদের শর্তের মধ্যে একটি পড়ে। আমাদেরকে একটু বুঝিয়ে বলুন হাসান ফেরদৌস। প্রথম কথা হাবিব ভাই, এতে এমন কিছুই নাই যা ইসরায়েল মানতে পারে না। শর্ত 3টি শর্ত। 1, 60 দিনের সিজ ফায়ার। হামাস বলেছে টোটাল সিজ ফায়ার সর্বকালের জন্য, এরা বলছে না 60 ডেজের। 1। 2 নম্বর, হামাস এদের 10 জন জীবিত 18 জন মৃত জিম্মিকে ফেরত পাঠাবে। এর জবাবে ইসরায়েল 1100 মতো প্যালেস্টাইন বন্দীদেরকে মুক্তি দেবে। আর থার্ড হবে কি, যে গাজাতে আরো অধিক পরিমাণে সাহায্য পাঠানো। তো এটা এমন কোনো ব্যাপার না যা কিনা ইসরায়েল গ্রহণ করতে পারে না, ইসরায়েলের পক্ষে যায় না এমন কিছু নয়। তারপরেও কেন চট করে রাজি হলো, এটা এটা ইন্টারেস্টিং ব্যাপার। গত 15 দিনে যে ঘটনা ঘটেছে আমেরিকান পলিটিক্সে, তা একটা বাঁক ফেরানোর ঘটনা ঘটেছে। হচ্ছে যে ট্রাম্প সাহেব মধ্যপ্রাচ্য গেছেন, মধ্যপ্রাচ্য যে ইসরায়েলকে ইগনোর করে মিটিং করেছেন মধ্যপ্রাচ্যের নেতাদের সাথে। তার চেয়ে বড় কথা, তিনি বারবার বলছেন তিনি ইরানের সাথে একটি পারমাণবিক চুক্তি করতে চান। ইসরায়েল বারবার বলছে না, ইরানকে ধ্বংস করতে হবে, ইরানের এই পারমাণবিক ব্যবস্থাপনা ধ্বংস করতে হবে। ট্রাম্প সাহেব বলছেন না, আমি চুক্তি করব, যা কিনা নেতানিয়াহুর ঘোষিত নীতির সম্পূর্ণ বিপক্ষে। ফলে প্রশ্ন উঠেছে, ডোনাল্ড ট্রাম্প এবং বিবি নেতানিয়াহুর মধ্যে কি বিবাদ বেঁধেছে? তাদের মধ্যে কি দূরত্ব বাড়ছে? ইসরায়েলি পত্রিকারই বলছে, হারেত পড়েন আপনি, টাইমস অফ ইসরায়েল পড়েন আপনি, একই কথা তারা বলছে যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। আমার ধারণা যে এই দূরত্বের কারণ এবং বারবার যে ডোনাল্ড ট্রাম্প সাহেবের মুখে চপেটাঘাত করে তার শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরায়েল বোমা বর্ষণ করছে, এর ফলে ট্রাম্প সাহেবের ইগো, যেটা ইগোর কথা বললেন শফিক সাহেব, সেই ইগো তো আঘাত লাগছে। তিনি কি বলেছিলেন, তিনি একদিন শান্তি আনবেন। শান্তি হচ্ছে না কেন এখন বুঝতে পারছি আমরা, মূলত বিবি নেতানিয়াহুর জন্য। ফলে এই যে তিনি আরো একটা কথা বলতে ভুলে গেছি, সিরিয়া ছিল 2012 থেকে স্যাংশনের উপরে ছিল, সেই স্যাংশন তুলে নেওয়া হচ্ছে। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট, যাকে গতকাল পর্যন্ত বলা হতো টেরোরিস্ট, তাকে প্রেসিডেন্ট ট্রাম্প আলিঙ্গন করেছেন, লিটারালি বলা যায়। বলেছেন যে ইউর স্মার্ট ম্যান, ভালো, চমৎকার, আমরা কাজ করতে পারি একসাথে। এবং এটা ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে। ইসরায়েল কি চায়? হামলা করতে চায়, হামলা তারা করেছেও, জায়গা দখল করতে চায়। সেখানে ট্রাম্প সাহেব ইসরায়েলের স্বার্থ উপেক্ষা করে তার ভিশন ইমপ্লিমেন্ট করছেন। এই দূরত্ব তৈরি হচ্ছে। আমার ধারণা যে এই মুহূর্তে ট্রাম্পের প্রপোজালটাকে ইগনোর করার ক্ষমতা ইসরায়েলের নাই। কারণ অনেকবার বলেছি আমরা, ট্রাম্প যদি চান, আমেরিকা যদি চায়, একদিনে যুদ্ধ বন্ধ করা সম্ভবপর। আমার মনে হচ্ছে যে একটু হলেও পুশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সেই পুশের কারণে নেতানিয়াহু সাহেব সম্মত হয়েছেন। জি, ধন্যবাদ শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে আমি যাচ্ছি। আমেরিকা এখন সরাসরি নেগোশিয়েট করছে ইরানের সাথে, যেটি কিছুদিন আগে কল্পনা করার উপায় ছিল না, এবং তারা স্বীকৃতি দিয়েছেন সিরিয়াকে, তাদের উপর থেকে স্যাংশনও উঠিয়ে নিয়েছেন। এই সমস্ত জিনিসই কিন্তু ইসরায়েলে কোনোভাবে নেতানিয়াহু স্পেশালি মোটেও খুশি নন তিনি। ওকে, ওয়াই? কঠিন প্রশ্ন। ইসরায়েলের যে এখন পার্সপেক্টিভ, মানে ইসরায়েলের চেয়েও যেটা বলা যায় নেতানিয়াহু প্রাইম মিনিস্টারের যে পার্সপেক্টিভ, সেটা হচ্ছে যে উনি নিজে পাওয়ারে থাকা, আর দ্বিতীয় হচ্ছে ইসরায়েলকে বড় করে বিভিন্ন জায়গায়, আশেপাশে যত জায়গা আছে, ইসরায়েল রাষ্ট্রকে একটা বড় রাষ্ট্র হিসেবে ওখানে এস্টাবলিশ করা। 1 নম্বর হলো গাজা, 2 নম্বর নেবে তারা ওয়েস্ট ব্যাংক, তারপরে সিরিয়ার কিছুটা অংশ কিন্তু তাদের অলরেডি আছে, গোলান হাইটস এবং অন্যান্য জায়গাগুলো নেওয়ার জন্য, এবং লেবানন। এই যে পুরো এরিয়াটা ধরে তার একটা মিশন আছে যে সে ইসরায়েলকে এবং যুদ্ধ মানে একটা বড় রকম রাষ্ট্র হিসেবে পরিণত করবে। তাদের মিলিটারি পাওয়ার আছে, তাদের পাবলিক রিলেশন এবং ইমেজ পাওয়ার আছে আমেরিকার ভেতরে, ইউরোপের ভেতরে। জুদের যে ব্যবসা এবং জুরা যে
ক্লাসে এসছে এবং তারা যেভাবে মানে বিভিন্ন জায়গায় কন্ট্রোল করছে পলিসিগুলো, সেগুলো কন্ট্রোল করার একটা বড় রকম হচ্ছে যে ইসরায়েলকে আরো বড় করে দেখানো এবং সারা পৃথিবীতে ইসরায়েলকে প্লেস করা। এই যে একটা পার্সপেক্টিভ, এই পার্সপেক্টিভ থেকে প্রথমে নেতানিয়াহুর পপুলারিটি কিছুটা কমে এসেছিল, এখন আবার কিছুটা বেড়েছে, আবার এখন একটু কমেছে। তো এই যে ওর ভেতরে ও যতদিন আছে ততদিন মিডল ইস্টের এই ধরনের কোন রকম সমস্যা সমাধান হবে বলে আমার মনে হয় না। এক নম্বর। 2 নম্বর আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে সৌদি আরব এবং অন্যান্য যার কথা আপনারা বলেছেন যে ইরানের এই অবস্থায় ইরান মানে নেগোসিয়েট করার জন্য সৌদি আরব ডিরেকশন দিয়েছে, হুকুম দিয়েছে অনেকটা, যে তোমরা আমেরিকার সাথে নিউক্লিয়ার প্ল্যান্ট নিয়ে বা যে প্ল্যান আসে যে তোমরা নিউক্লিয়ার বম বানাবে না, নিউক্লিয়ার পাওয়ার বানাতে পারো। আপনি যদি খেয়াল থাকে, ট্রাম্প যখন সৌদি আরব এবং কাতার এবং ইউএতে গিয়েছিলেন, তার ঠিক আগে নেতানিয়াহু আবার আমেরিকা এসেছিল ট্রাম্পের সাথে দেখা করতে। উনি জানতে চাচ্ছিল যে তোমার ট্রাম্পের প্ল্যান কি, কিন্তু প্ল্যান শুনে তারপরের থেকে সে একটু আর যোগাযোগ করেনি ট্রাম্পের সাথে। কি হয়েছে রেজাল্ট? গাজা অ্যাটাক হয়েছে কন্টিনিউয়াসলি। গাজা প্রত্যেক দিন 50, 100, 70, 200, 300, খাবার নেই, জল পানি নেই, মানে কোনো ওষুধ নেই, কোনো হসপিটাল নেই। একটা এমন একটা বিভৎস পরিবেশ উনি তৈরি করেছেন যে আমেরিকা বা ইউনাইটেড নেশনস বা অন্যরা যেন তার সাথে একটু নেগোসিয়েট করে, তাকে রিকগনাইজ করে। এই যে একটা তার, আবার আমি বলবো যে ওই পার্সোনাল ইগো এবং তাদের এইসব ধরনের যারা ইললিগাল পলিটিশিয়ান বা ইললিগাল কাজকর্ম করে, ডিসিশন নেয় এবং অন্যের প্রতি আক্রমণাত্মক একটা নিজেদের স্বার্থ ছাড়া আর পৃথিবীতে তারা কিচ্ছু দেখে না। বোথ ট্রাম্প এবং নেতানিয়াহু এক ধরনের পার্সোনালিটি তার রাজনৈতিক ক্ষেত্রে বলে আমার মনে হয়। সেই জন্যই এই ঘটনাগুলো এইভাবে হচ্ছে এবং এই এগ্রিমেন্ট হবে হয়তো কিছুটা 60 দিনের জন্য, 30 দিনের জন্য হয়তো একটা এগ্রিমেন্ট হবে। কারণ এখন গাজায় যে অবস্থা, মানে অবিশ্বাস্য। কোনো একটা সিভিল সোসাইটিতে আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া, অন্যান্য সোসাইটি থাকা, চীন থাকা সত্ত্বেও গাজায় যা হচ্ছে অবিশ্বাস্য একটা ঘটনা এবং তাদের সামাজিক, মানসিক, রাজনৈতিক, অর্থনৈতিক কোনো ফিলোসফিতে এটাকে জাস্টিফাই করা যায় না। এটা নেতানিয়াহু এবং ইসরায়েলের একটা অ্যাপ্রোচ যে আমেরিকাকে তার সাথে আনা, যেন আমেরিকা ইরানের সাথে কোনো এগ্রিমেন্টে না যায়। ইরানকে আক্রমণ করার একেবারে সম্পূর্ণ পরিষ্কার প্ল্যান ইসরায়েলের আছে, ছিল এবং থাকবে। ওকে, দ্যাট মেক্স, এটি ঠিক আছে। বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনলাম। আমি এখান থেকে একটু সরে আসব, কারণ এই আলোচনা চলতে থাকলে এটি লম্বাই হতে থাকবে। আমি হাসান ফেরদৌস আপনার কাছে শুনবো। আমি দুটো কথা বলি। হ্যাঁ, আপনি বলবেন, আপনি ওখান থেকে শুরু করবেন, আপনি যেখান থেকে শুরু করতে চান। কিন্তু আমি প্রশ্ন দুটি আপনাকে জানিয়ে দিতে চাই। একটি হচ্ছে, ইলন মাস্ক চলে গেলেন ট্রাম্প প্রশাসন থেকে আজকে কিছুক্ষণ আগে। আপনি যখন বলছিলেন যে আজকে তাদের ফেয়ার হয়ে গেল ফর্মালি। প্রশ্ন হচ্ছে কি পরিমাণ ড্যামেজ উনি করে গেলেন, এবং এটি আসলে মানে মানুষ, আমরা এখন উপধাবন করতে পারছি যে হি ইজ নাথিং বাট এ রেসিস্ট ইডিয়েট। তো এই যে ধ্বংস, কি রকম ড্যামেজ উনি করে গেলেন, এখান থেকে বের হওয়ার কোনো আসলে কোনো উপায় আছে কিনা, এটি একটি প্রশ্ন। যেহেতু আমাদের সময় কম, আমি আরেকটি প্রশ্ন আপনাকে দিয়ে দিতে চাই। বিশ্বব্যাপী আমরা রেফিউজি নেব না, স্পেশালি আমরা বলছি কালো বা ব্রাউন রেফিউজি আমরা নেব না, কিন্তু আমরা সাউথ আফ্রিকা থেকে হোয়াইট রেফিউজি নিয়ে আসছি এবং আমরা দাবি করছি যে তারা পারসিকিউটেড, তারা ক্ষতির মুখে। এখানে কয়েকটি তথ্য আমি আপনার কাছে জানতে চাবো। কি পরিমাণ হোয়াইট আছেন সাউথ আফ্রিকায়, তাদের জমির পরিমাণ কত শতাংশ, মানে সাউথ আফ্রিকা ইজ এ লং বিগ কান্ট্রি,
এবং আসল উদ্দেশ্যটা কি ট্রাম্পের? সো বেশ কয়েকটি প্রশ্ন রইলো, আপনি শুরু করেন যেখান থেকে শুরু করতে চেয়েছিলেন। আমি খুব সংক্ষেপে বলি, একটা জিনিস আমি আপত্তি করছি শফিক ভাই, তা হচ্ছে যে ঢালাও হয়ে যেন আমরা ইহুদিদেরকে অ্যাকিউজ না করি অ্যাবসলিউটলি। সব কারণে। এটা এখানে বলা হচ্ছে এটা ঠিক নয়। এটা দোষটা ইহুদিদের নয়, ইসরায়েল ইজ আ জায়নিস্ট কান্ট্রি। অ্যাবসলিউটলি। কিন্তু সেই কারণে আমরা ইহুদিদেরকে সমস্ত সমস্ত অপরাধের জন্য অপরাধী করবো, দ্যাটস রং। তারা কিন্তু বলছে না, তারা কিন্তু প্রোটেস্ট করছে না, এগিয়ে আসছে না, বলছে করুক না করুক, এটা আমরা করবো না, এটা আমরা করবো না। তারা করুক না করুক, আমরা অন্তত পক্ষে এই অ্যান্টিসেমিটিজম ট্রোপে পড়বো না, কেমন? এটা 2 নম্বর। সম্পূর্ণ অনেস্টলি বলি, আমি সমাধানের পথটা জিজ্ঞেস করেন, সমাধানের পথটা কি? আমি প্রথমবারের মতো বলছি, আমি উই নিড টু এক্সপেল হামাস ফ্রম গাজা। ওয়াই? হামাসের বড় জোর 10,000 লোক এখন বাকি আছে, লিডারশিপে হয়তো 50 জন লোক আছে। ইসরায়েল বারবার বলছে একই কথা, যতক্ষণ না শেষ হামাসের সৈনিকটিকে আমরা নিরস্ত না করতে পারছি, আমরা আমাদের যুদ্ধ থামাবো না। ফলটা কি দাঁড়াচ্ছে? এই প্রতিদিনের হত্যা, প্রতিদিনের এই ধ্বংস, এবং সারা বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখছে। আমি ছোট এক্সাম্পল আপনাকে দিই। বিবিসির ওয়েবসাইটে ছবি ছাপা হয়েছে, মহিলার নাম আবু তাইবা। আনরোয়াতে কাজ করতেন, আনরোয়াতে বন্ধ হয়ে গেছে, তার চাকরি চলে গেছে, আর যুদ্ধ চলছে। তিনি এর মধ্যে প্রায় 8 ডজন বা ঘর ভেঙেছে। এখন কিন্তু একটা পয়সা নেই, খাওয়ার জায়গা নেই। তিনি ডাস্টবিন থেকে, তিনি ও তার 9 বছরের মেয়ে, ডাস্টবিন থেকে, তিনি ইংরেজি সাহিত্যে পাশ করা গ্রাজুয়েট, ভালো চাকরি করতেন, ডাস্টবিন থেকে খাবার সংগ্রহ করে নিচ্ছেন মেয়ের জন্য। বলছেন আমি না খেয়ে থাকবো, মেয়েকে তো খাবার দিতে হবে। দেখুন এই যে অবস্থা, আপনি দেখছেন সমস্ত আরব বিশ্ব তাকিয়ে তাকিয়ে দেখছে। কেউ কিছু করছে? কেউ কিছু বলছে? বা যা বলছে তার কোনো প্রভাব পাচ্ছি আমরা? ফল পাচ্ছি? এই তো ঘুরে এলেন ডোনাল্ড ট্রাম্প সাহেব। কোন আরব দেশ কি ইনসিস্ট করেছে? সৌদি আরব ইনসিস্ট করেছে? কেউ তো করেনি। ফলে আমি মনে করি যে অ্যাবাউট টাইম উই পয়েন্ট আউট যে এখন সময় এসছে হামাসের লিডারশিপকে এক্সপেল করা। আপনাদের মনে থাকতে পারে 1984-এ লেবাননে যখন আক্রমণ হয় ইসরায়েলের, অন্যায় যুদ্ধ, অবিচার, কোনো সন্দেহ নেই, কিন্তু লেবাননকে বাঁচানোর জন্য কিন্তু ইয়াসির আরাফাত এবং তার দল লেবানন ছেড়ে ইউনিস চলে গেছিলেন। আমি মনে করি এখন সময় এসছে হামাসের নেতৃত্বকে এই দেশ থেকে, সেটা ইজিপ্ট হোক, কাতার হোক, এক্সপেল করা বা তাদেরকে স্বেচ্ছায় চলে যাওয়া। এবার আপনার প্রশ্নে আসি। ইলন মাস্ক এসেছিলেন কেন? আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যে ওয়েস্ট আছে, যে অপচয় আছে, যে মিসম্যানেজমেন্ট আছে, তাকে তিনি শুদ্ধ করবেন। তিনি বলছেন যে তিনি $2 ট্রিলিয়ন তিনি সেভ করবেন। কত সেভ তিনি করেছেন? তার দাবি অনুসারে তিনি দাবি করেছেন, তার দাবি থেকে দেখতে পাচ্ছি আমরা $155 বিলিয়ন। কিন্তু হিসাব করে দেখা যাচ্ছে আসলে $15 বিলিয়ন বেশি নয়। দাবি করছেন অলমোস্ট $150 বিলিয়ন, কিন্তু রিয়েল সেভিংস হচ্ছে মাত্র $15 বিলিয়ন। সবচেয়ে ক্ষতি কি? তিনি ইউএস এইডের মতো একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের নিরন্ন মানুষকে, অভাবী মানুষকে, অসুস্থ মানুষকে সাহায্য করতো, তাদের পায়ের তল থেকে মাটিতে সরিয়ে ফেললেন তিনি। আমি এক হিসাবে দেখছি যে ইউএস এইডের সাহায্য বন্ধ হওয়ার কারণে আফ্রিকায় 3 লক্ষ নারী, পুরুষ ও শিশু মৃত্যুর মুখোমুখি হয়ে দাঁড়িয়েছে। এখন ইউএস এইড ছিল বিশ্বে আমেরিকার সফট পাওয়ারের একটা পতাকাটা ভেঙে ফেললেন। তিনি আরো কি করছেন? তিনি প্রায় 2.5 লক্ষ লোক চাকরি হয়ে ফেলেছেন। এরা কারা? এরা বিজ্ঞানী, এরা ওয়েদার এক্সপার্ট, সায়েন্টিস্ট, যারা আমাদেরকে সুরক্ষা করতো। আমরা কি পানি খাচ্ছি, বাতাস কেমন, প্লেন সময়মতো আসতে যাচ্ছে কিনা নিরাপদে, তারা ইনশিওর করতো। তাদেরকে তিনি স্যাক করলেন। ক্ষতিটা তার তো কোনো ক্ষতি হলো না, ক্ষতি হলো আমাদের, ক্ষতি হলো আমেরিকার, এবং সারা বিশ্বে আমেরিকার যে সম্মান ছিল তা ভুল উঠিত হলো। আজকে আমি দেখেছি ওয়াশিংটন পোস্টে মিশেল গোল্ডবার্গ তাকে লিখেছেন। তিনি বলছেন যে ইলন মাস্ক হচ্ছে, তার কথা মতো, ইজ এ ডিজাস্টার। আমি তার এক্সাক্ট কথাটা বল, তার লিগেসি হচ্ছে ডিজিজ, স্টারভেশন এন্ড ডেথ। আপনি বললেন না তার হোয়াট ইজ হিজ লিগেসি? ডিজিজ, স্টারভেশন এন্ড ডেথ। থ্যাংক ইউ। হ্যাঁ, যে ইমেজটি উনি গড়ে তুলেছিলেন টেসলা কোম্পানির মাধ্যমে, স্পেস এক্স এন্ড স্টারলিংকের মাধ্যমে,
দিস ইজ নট হু, এইটাই উনি নন। উনি হচ্ছেন সত্যি যেটি আমরা দেখছি, রেসিস, a greedy and an idiot and a bad moral character. আচ্ছা, আপনি আমাকে প্রশ্ন করেছিলেন about সাউথ আফ্রিকানস Quick, যারা you have a এসেছে। minute, 1 minute আছে আপনার মতো। আমাদের ইলন মাস্ক সাহেব তো দক্ষিণ আফ্রিকাতে আসা একজন উদ্বাস্তু, জি। ডোনাল্ড ট্রাম্প সাহেব বন্ধু, এবং তারই প্ররোচনায় প্রবাবলি আমরা দেখেছি 59 জন সাউথ আফ্রিকানার্স কে, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার ছিল আপনারা জানেন, বোথা সেখানে সরকার। 100 বছরের বেশি হ্যাঁ, এই হ্যাঁ। 5-7% মানুষ দেশের সমস্ত নিয়ন্ত্রণ করতো। জি, মাত্র 7% হোয়াইট পিপল, তারা পুরো দেশকে নিয়ন্ত্রণ। Yeah. এই 7% হাতে কত জানেন, কত জমি আছে? বলছে যে জেনোসাইড, 7% লোকের হাতে সেখানে জমি আছে 77% জমি, হ্যাঁ। 73% জমি। মাত্র 7% লোক 73% জমি নিয়ন্ত্রণ করছে। ডোনাল্ড ট্রাম্প বলছেন কি এদের এক্সপ্রপিয়েট করা হচ্ছে কোনো কম্পেনসেশন ছাড়া। ট্রু, একটা আইন হয়েছে কিন্তু 2025 সালে একটা আইন হয়েছে, কারণ জমি নেই, সব জমি পড়ে আছে, সব সাদারা নিয়ন্ত্রণ করছে, কালোদের কোনো জমি নেই। ফলে আইন করা হয়েছে যে সাদাদের কালোদেরকে এই জমি বন্টন করে দেওয়া হবে 25 সালে, এবং সেখানে বলা হচ্ছে যে কোনো কম্পেনসেশন ছাড়াই জমিটা বন্টন, বিশেষ করে যে জমি পড়ে আছে ব্যবহৃত হচ্ছে না। কিন্তু আজ পর্যন্ত এক খণ্ড জমিও কম্পেনসেশন ছাড়া ডিস্ট্রিবিউট করা হয়নি। ফলে ইটস ক্লিয়ারলি an ideological project ডোনাল্ড ট্রাম্প সাহেবের এই যে বললাম আগে ক্রিশ্চিয়ান ভিশনটা, ক্রিশ্চিয়ানদের, সাদাদের দেশ, ক্রিশ্চিয়ানদের দেশ, তিনি আমাদেরকে বাদ দিয়ে, কালো মানুষদের বাদ দিয়ে কাকে ডেকে আনছেন? ওই ক্রিশ্চিয়ান এন্ড হোয়াইট পিপল যারা এক্সট্রিম বর্ণবাদী। ধন্যবাদ। আমি শফিকুর রহমান, ডক্টর শফিকুর রহমান, আপনার কাছে যাব। নিউ ইয়র্ক সিটিতে মেয়র ইলেকশন হতে যাচ্ছে 24শে জুন। মেয়র পদপ্রার্থীতে যিনি পোলে দ্বিতীয় আছেন, উনার একটি সাক্ষাৎকার আমি নিয়েছি এবং এটি প্রচারিত হবে আগামীকাল রাত 10টায়। দর্শক আপনারা যারা দেখছেন দেখে নেবেন। এই প্রতিযোগিতা বলবো না, এই কন্টেস্টে মেয়র ইলেকশনে অ্যান্ড্রু কোমো আছেন, যার বাবা মেয়র ছিলেন, উনি নিজের দুবার মেয়র ছিলেন। আরেকজন হলেন জোহরান মামদানি, একজন বামপন্থী গণতান্ত্রিক, উনি এখন অ্যাসেম্বলিম্যান। আপনি কি মনে করেন যে নিউ ইয়র্ক কি জোহরান মামদানির জন্য প্রস্তুত? কারণ ইটস একটা লেফট লিনিং ব্লু স্টেট। আরেকটি হচ্ছে নাকি কোমোই জয়ী হতে যাচ্ছেন? আপনার কাছে শুনবো, আপনার হাতে সময় 1 মিনিটের মতো আছে। আমার কাছে যেটা মনে হয়, কোমর যে রোল এবং যে পলিটিক্স ওনার বাবা এবং উনি প্লে করেছেন, তাতে কিছু ঘটনার জন্য তাকে সরে যেতে হয়েছে গভর্নর থেকে, কিন্তু ওই ঘটনাগুলো এখন আর বড় রকম ভাবে প্রমিনেন্টলি রোল প্লে করবে না এই নির্বাচনে, আমার কাছে যেটা মনে হয়। এবং কমই ইলেকশনে আসবেন, আর না হলে যে লেফটের যে ক্যান্ডিডেট আছে, এটা ট্রাম্প ফিরে যেতে চায় তার পুরনো শহরে, এটা তার কন্ট্রোলে আসবে কিনা। একসময় কিন্তু ট্রাম্প এবং ট্রাম্পের বাবা, যদি আপনি প্রেসিডেন্ট ট্রাম্পের ফাদার, আর যে ঘর বাড়ির ব্যবসা করে, রিয়েল এস্টেট ব্যবসা করে যেভাবে নিউ ইয়র্ককে দখল করে নিয়েছিল বা দখল করতে চাচ্ছিল যে সবকিছু তাদের মতো চলবে, তখন কিন্তু উনি এত কনজারভেটিভ ছিলেন না। তখন কিন্তু উনি বেশ লিবারেল এবং একটা ডেমোক্রেটিক পার্টির সাথে তার বাবা কিন্তু অনেকটা ব্যবসা বাণিজ্যে বিভিন্ন লোকের সাথে কিন্তু সম্পর্ক রেখেছেন, এবং নিউ ইয়র্ক তার এখনো তার পপুলার জায়গা যেখানে উনি ফিরে যেতে চান। এটা আমার ব্যক্তিগত পার্সপেক্টিভ। তো এই ইন্টারেস্টের জন্য উনি বোধহয়, আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে কোমোর সাথে একটা নেগোসিয়েশন বা আলোচনা করে তারা একটা কম্প্রোমাইজে যাবে। আর পুরনো ক্যান্ডিডেট ডেভিস, আমার মনে হয় না সে খুব একটা এগিয়ে আসতে পারবে বলে আমার ধারণা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। মেরিও কোমোই বোধহয় আমার মনে হয় জয়ী হতে যাচ্ছেন বলে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ। হাসান ফেরদৌস, আপনার হাতে 30 সেকেন্ড সময় থাকবে এই ব্যাপারে যদি কিছু বলতে চান। কিন্তু আরেকটি প্রশ্ন ছুড়ে দিচ্ছি আপনার দিকে বাংলাদেশ প্রসঙ্গে। এনসিপি তারা বলছেন, ছাত্রদের দলটি, যে জুলাই অগাস্টের যে প্রতিশ্রুতি ছিল সেটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়নি। তো আমার প্রশ্ন আপনার কাছে, সেই প্রতিশ্রুতিগুলি কি এবং বাস্তবায়িত না হওয়ার জন্য কারা দায়ী? প্রথমত বলি অন মামদানি এন্ড কুমো,
আমি শফিক ভাইয়ের সাথে একমত যে মামদানি হ্যাজ লিটল চান্সেস অফ উইনিং। নিউ ইয়র্ক এখনো প্রস্তুত না একজন বামপন্থী প্রোগ্রেসিভকে, বিশেষ করে প্রো প্যালেস্টিনিয়ান সাউথ এশিয়ানকে ইলেক্ট করবে, তারা প্রস্তুত নয়। লক্ষ্য করে থাকবেন যে কারা সাপোর্ট করছে কুয়োমুখে, হিসপ্যানিকরা, কালো মানুষরা, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি উইমেনরা। সর্বশেষ তালিকা দেখতে পাচ্ছি আমরা যে যদি আমাদের তো র্যাঙ্ক ভোটিং, এখানে র্যাঙ্ক ভোটিং এ কুয়োমো প্রায় 10% ব্যবধানে এগিয়ে আছেন কম্পেয়ার টু মামদানি। ফলে কোয়াইট লাইকলি, আমরা চাই বা না চাই, কুয়োমো পারহাপস ইজ ইওর নেক্সট মেয়র। 1 নম্বর। আর বাংলাদেশ আপনি যেটা প্রশ্ন করলেন, প্রতিশ্রুতি কি ছিল? এই বিপ্লবের মূল লক্ষ্য কি ছিল? 1 নম্বর সংস্কার। যে রাষ্ট্র ব্যবস্থা আমরা নির্মাণ করেছিলাম, গুণে ধরা রাষ্ট্র ব্যবস্থায় আমাদের নাগরিক অধিকার অর্জিত হয়নি, ভোটাধিকার অর্জিত হয়নি, কথা বলার অধিকার অর্জিত হয়নি। ফলে প্রথম দাবি ছিল সংস্কার। দ্বিতীয় দাবি ছিল কি, যারা জুলাই অগাস্টে হত্যার সঙ্গে জড়িত, যাদের কারণে 2000-এর মতো সাধারণ নাগরিক মারা গেছে, তাদের বিচার। আর তৃতীয় কি, যথাসময় নির্বাচন। 3টা কি প্রতিশ্রুতি, একটাও কিন্তু এখন পর্যন্ত অর্জিত হয়নি। আমরা কি দেখছি যে নতুন এই সরকার যে গঠিত হয়েছে, যে সরকার তারা মনে করছে তারা একটা নির্বাচিত সরকার, এবং এই মনে করে তারা লম্বা লম্বা সমস্ত প্রজেক্ট তারা হাতে নিচ্ছে, যেমন করিডোর, যার কোনো এই মুহূর্তে একটা অনির্বাচিত সরকারের পক্ষে করিডোরের মধ্যে একটা সিদ্ধান্ত গ্রহণ করা সম্পূর্ণ অবিবেচক। একইভাবে তারা দেখতে পাচ্ছি আমরা চিটাগং পোর্ট নিয়ে তারা কথা বলছে, লালমনিরহাটে তারা নতুন এয়ারপোর্ট বানাবে ইন্ডিয়াকে পাল্লা দেওয়ার জন্য। এই সম্পূর্ণ সবই কিন্তু অপ্রয়োজনীয়। এই সিদ্ধান্তগুলি নেবে কে? পরবর্তী নির্বাচিত সরকার। সংস্কারের প্রশ্নে আর নির্বাচন নিয়ে লক্ষ্য করে দেখবেন, নির্বাচন নিয়ে একটি দল কনসিস্টেন্টলি ডিমান্ড করছে, বিএনপি। কারণ বিএনপি জানে তারা নির্বাচনে এলে জিতবে। অন্যদিকে বাকি দুটি দল, প্রধান দল জামাত এবং এনসিপি, তারা সময় চাইছে। কেন? স্পষ্ট, তারা আরো সময় চাই কারণে গুছিয়ে নেবার জন্য। ফলে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। কিন্তু মজা হচ্ছে যে সরকারের ভেতরেই কিন্তু এনসিপির লোক বসে আছে, সরকারের ভেতরেই। অন্য কথা, অধ্যাপক ইউনূস এখন তার চারপাশে এই ছাত্র দ্বারা পরিবেষ্টিত। তিনি বলেছেন কি, আমাকে অ্যাপয়েন্ট করেছে ছাত্ররাই, এবং লিটারালি তিনি ছাত্রদের হাতে জিম্মি হয়ে পড়েছেন। তার ফলে আমার ভয় হচ্ছে যে এই লোকটা বিশ্বজুড়ে যে খ্যাতি সুনাম অর্জন করেছিলেন, এই বাংলাদেশের রাষ্ট্রপতি হবার লোভে বা প্রধানমন্ত্রী হবার লোভে, তিনি সেই সমস্ত খ্যাতি, তোমার সমস্ত অর্জন হয়তোবা হারাবেন। জি, ধন্যবাদ আপনাকে। শফিকুর রহমান, আপনার কাছে শেষ প্রশ্ন। বিএনপি হচ্ছে একমাত্র দল যারা একেবারে দাবি করছেন যে ইলেকশনটি হতে হবে এবং খুব দ্রুতই হতে হবে এবং ডিসেম্বরের মধ্যেই হতে হবে। আপনি কি মনে করেন তাদের মোটিভটি কি? তাদের মোটিভ ইলেক্টেড হওয়া, আর কোনো কারণ নেই। এখন নির্বাচিত হওয়া, এখন যে রাজনৈতিক পরিবেশ রয়েছে, যদি ইলেকশন হয় সেখানে জামাতের 3-5-7%, তারা বলছে 30%-এর কথা, আমি বিশ্বাস করি না। 10%-এর উপরে জামাত যাবেই না। এবং নতুন যে ছাত্রদের পার্টি রয়েছে, তারাও 5-7-10%-এর বেশি যাবে না। তার মানে থার্ড পার্টি, বড় পার্টি কে? বিএনপি। বিএনপি যেটা করছে এখন, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে ফোর্সগুলো রয়েছে বিভিন্ন জায়গায়, তাদেরকে ইনকর্পোরেট করে তাদের নিজেদের ভেতরে নিয়ে আসার চেষ্টা করছে। এবং আওয়ামী লীগের কিছু কিছু এজেন্ডা বিএনপির ইলেকশনের এজেন্ডার ভেতরে আসবে, যে তাদের পরে রাজনৈতিক পলিটিক্যাল পার্টিকে ফিরিয়ে দেওয়া এবং অন্যান্যভাবে তাদের রাজনৈতিক অ্যাক্টিভিটিতে ফিরিয়ে নিয়ে আসা। এখনো গ্রামের লেভেলে, ছোট ছোট লেভেলে, লোকাল লেভেলে, আমাদের যদি লোকাল লেভেলে ইলেকশন হতো, তার মানে একটা বুঝতে পারতাম যে কোথায় কারা পপুলারিটি রয়েছে। সেটা হচ্ছে না, সেটা হবে না, সেটা হতে দেবে না। কাজে বিএনপি চাচ্ছে তাদের ব্যক্তিগত প্রয়োজন এবং ব্যক্তিগত রাজনৈতিক পরিবেশ এবং ব্যক্তিগত রাজনৈতিক কন্ট্রোল, এটা ছাড়া তাদের আর কোনো বড় রকম, তাতে যদি তারা দেশের এবং সাধারণ লোকের বিরুদ্ধেও মতামতের কোনো প্রকাশ করতে হয়, তারা করবে। অ্যান্টি ইন্ডিয়ান ফিলিংসটাকে তারা হয়তো ভালোভাবে ব্যবহার করবে তাদের নিজেদের কাজের জন্য। কাজে এটা একটা মানে কমপ্লেক্স সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে, এবং এটা আমাদের দেশের জন্য খুব একটা, ভবিষ্যতের জন্য খুব একটা ভালো হবে বলে আমার মনে হয় না। ওকে, হাসান ফেরদৌস এবং শফিকুর রহমান, আপনাদের দুজনের কাছে বিদায় নিচ্ছি। আমাদের সময় অনেক শেষ হয়ে গেছে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে আপনাদের দুজনের সাথেই। দর্শক, আপনারা যারা এতক্ষণ অনুষ্ঠানটি দেখছিলেন, আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনাদের মন্তব্য কি সেটাও জানাবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।